ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টস অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সখী পাগলির নতুন এক ভয়াবহ নরখাদকের পিশাচিনীর ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি একটু বেশ ভয়ঙ্কর হতে চলেছে আর অনেক সুন্দর, তাই সবাইকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো জেফরি ভাই আর দেরি না করে সময় একদম নষ্ট করব না, চলুন চলে যায় ঘটনায়। বলছেন বরাবরের মতোই সখী পাগলি। ভাই শোনো, তুমি তো জানো আমার বয়স যখন 14 বছর, ঠিক সেই সময় ঘর থেকে পালিয়েছিলাম। আর পালানোর পর এক খারাপ লোকের পাল্লায় পড়া খারাপ জায়গায় গিয়ে পৌঁছাইলাম। সেই হাত থেকে কিভাবে বের হয়ে এসেছি সেই ঘটনা তো তোমাকে আগে শুনিয়েছি। আর কি কারণে 14 বছর বয়সে ঘর থেকে পালিয়েছি তার কিছুটা অংশ তোমারে আগের দিন শুনিয়েছি। আজকে তোমারে আমি একটা পুরো ঘটনা শোনাবো। আর এই ঘটনায় আমি আমার পুরো পরিবারকে হারাইছি। এরপর বাধ্য হয়ে আমি আমার ঘর বাড়ি গ্রাম সব কিছু ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলাম। তখন আমি বলে উঠলাম, কি বলো দাদি, এমন ঘটনা যার কারণে তুমি তোমার পুরো পরিবারকে হারিয়েছ আর তোমাকে তোমার গ্রাম ছেড়ে পালাতে হয়েছিল? হ্যাঁ। তখন সখী পাগলি বলল, আচ্ছা ভাই শোনো, তাহলে মন দিয়া শোনো ভয়ঙ্কর এই নরখাদক পিশাচিনীর ঘটনা। এই বলে সখী পাগলি ঘটনা বলতে শুরু করলো। শোনো ভাই, এই ঘটনার সূত্রপাত আমার শুনবের আগে। আমাদের গ্রাম ছিল খুব তলায়। সেই গ্রামে আমার আব্বা আম্মা বেশ ভালোভাবেই তাদের দিন চালাইতেছিল। প্রায় 5 বছর হয়েছে তাদের বিবাহের, কিন্তু তাদের কোনো সন্তান হইতেছিল না। আর তখনও আমাদের জন্ম হয় নাই, মানে আমার আর আমার বোনের। জেফরি ভাই তখন সখী পাগলি আমাকে বলল, তুমি হয়তো বা ভাবতেছ আমি কেন বললাম, আমার বোন আবার কোত্থেকে আইলো। ঘটনাটা শোনো বন্ধিয়া, বুঝতে পারবা। যাই হোক, তাদের যখন সন্তান হইতেছিল না, তারা তখন অনেক তান্ত্রিক কবিরাজের কাছে চাইতে লাগলো, অনেক তাবিজ কবজ নিতে লাগলো। তারপরও তাদের কোনো সন্তান হইতেছিল না। এরপর একদিন তারা দুজন অনেক চিন্তিত হয়ে বাড়ির বাইরে এসে পড়লেন। এরপর হঠাৎ কইরা একটা পাগল টাইপের লোক আসা পড়ল আর আব্বার নাম ধরে বলল, শোনবাতেন, আমি তোকে বলতে পারি তুই কি করলে সন্তান লাভ করতে পারবি, আমি তোকে বলতে পারবো। তখন পাগলাটারে বলল, কে আপনি বাবা, আর আপনি কিভাবে জানলেন আমাদের সন্তান হচ্ছে না? সত্যি কি আপনি আমাদের সন্তান দিতে পারবেন? তখন পাগলটা হাসতে হাসতে বলল, আমার পরিচয় জেনে তোদের কোনো লাভ নেই, সন্তান লাভবে কিনা বল। তখন বাবা বলল, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কিসের উপায় যার মাধ্যমে আমরা সন্তান পেতে পারি বলুন না। তখন পাগলটা আবারও হাসতে হাসতে বলল, শোন, আমি তোকে একটা তাবিজ দেব, আর এই তাবিজটা 3 রাত ব্যবহার করতে হবে তোকে, শুধুমাত্র রাতের বেলা এই তাবিজটা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আর যদি ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারিস
তাহলে তুই দুই একটা সন্তান লাভ করতে পারবি, বুঝতে পেরেছিস? আর 3 দিন পর আমি আবারও আসবো। আমার এই জিনিসটা ফেরত নিয়ে দে। মনে রাখবি শুধুমাত্র রাতের বেলায় ব্যবহার করতে পারবি এই তাবিজটা। এই বইলা পাগলটা আব্বার হাতে তাবিজটা ধরায়া এক মুহূর্ত সবার সামনে থেকে সরে গেল। এরপর আব্বা পাগলটার কথা মতো রাত্রে বেলায় তার হাতে বেঁধে ফেলল। আর এইভাবে প্রায় একটানা 3 দিন পর্যন্ত তাবিজটা হাতে বাইদা রাখছিল। ঠিক 3 দিনের দিন রাতের বেলা আব্বা সেই পাগলটারে আবারও দেখতে পাইল। আর সেই পাগলটা এবার রাগী কণ্ঠে আব্বার উদ্দেশ্য করে বলল, মূর্খ, তোকে বলিস না 3 দিন শুধুমাত্র রাতে ব্যবহার করতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন তোর সময় মরবি, সময়। শোন, তোকে যাওয়ার আগে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, তোর স্ত্রী তোর যমজগণ তার সন্তান জন্ম দিতে চলেছে। যদি তোরা তোদের ভালো শেষ, তাহলে তোর স্ত্রী গর্ভে 2 সন্তানকে নষ্ট করে দেন। কারণ এই 2 সন্তান হবে পরস্পর বিপরীতে চরিত্রের অধিকারী। একজন হবে অনেক ভালো, মানুষের মতো মানুষ, কিন্তু অন্য সন্তানটি হবে নরখাদক, পিশাচ বংশজাতক, মানে পিশাচিনী। তার মানুষের দেহের মতোই প্রাণ থাকবে, এক অমানুষের আত্মা থাকবে তার শরীরের ভেতরে, বুঝতে পেরেছিস? দয়া, মায়া, মমতা, বিবেক, মানুষতা কিচ্ছু থাকবে না তার। থাকবে শুধু ভোগ, রক্ত মাংসের লালসা। আর সে নরখাদকের হাতেই তোদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এইবার ভয় পেয়ে পাগল ডারে বলল, কি বলছেন বাবা? এমনটা কেন হতে চলেছে বলুন তো? তখন পাগলটা আবারও রাগী কণ্ঠে বলল, আমি তোকে তাবিজটা 3 দিন রাতের বেলা ব্যবহার করতে বলেছিলাম, তুই আমার কথা শুনিস নাই। রাতের দিনে তুই তাবিজটা ব্যবহার করেছিস, তুই রাতেও করেছিস, দিনেও করেছিস। এর ফলে এক ভয়ঙ্কর শয়তান নজর পড়েছে, আর সেই শয়তানের তোর মাধ্যমে তোর স্ত্রীর গর্ভে তার অংশ জন্ম দিচ্ছে, বুঝতে পেরেছিস? বাঁচতে চাইলে শয়তানটাকে নষ্ট করে ফেল বললাম। এই পয়লা পাগলটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু তাতে তারা দুজনেই নারাজ। কোনো মতে তাদের বাচ্চা নষ্ট করবে না। 5 বছরের অপেক্ষার পর সন্তানের মুখ দেখতে চলেছে তারা, তাও আবার যমজ সন্তান। তাতে কি এত সহজে নষ্ট করা যায়? তাই তারা দুজনেই সিদ্ধান্ত নিল, যা হবে কোনোভাবে সন্তান নষ্ট করা যাবে না। এইভাবে কাইটা গেল বেশ কিছুদিন। তারপর ডেলিভারির সময় যত ঘনিয়ে আসতেছিল, ততই যেন তার শারীরিক সমস্যা বাড়তে থাকে। এইভাবে একদিন রাতের বেলা ওনার প্রসব যন্ত্রণা শুরু হয়, ছটফট করতে লাগলেন। আরো 3 দিন রাতে জন্ম নিল ফুটফুট 2টা কন্যা সন্তান। দুজন একদম একরকম দেখতা, দুজন হুবহু, এক নাক, এক চোখ, একই রকম দেখতে, যেন একজন মানুষ, অন্যজন আয়না প্রতিবিম্ব। তাদের দেখা বোঝার উপায় নাই, এদের স্বভাব নাকি একে অপরের বিপরীত। এদের মধ্যে নাকি একজন নরখাদক পিশাচিনী। যমজ কন্যা সন্তানের আনন্দে পুরো বাড়ি মেতে উঠেছে, আর তারা সবাই ভুলে গেলেন সে পাগলটার কথা। একটা সময় তাদের পাগলটার কথাগুলো তাদের কাছে মিথ্যে মনে হইল। তারপর তারা অনুষ্ঠান করলো, নামকরণ করলো। এসব কিছু পালন করার শেষে তারা বড় মেয়ের নাম রাখলো ভ্রমর, মানে আমার নাম রাখা হলো ভ্রমর। আর ছোট মায়াটার নাম রাখলো মোহিনী। এইভাবে তাদের দিন বেশ ভালোই কাটতেছিল। তবে বেশি দিন নয়, মাত্র 5 মধ্যে সে পাগলটার ভবিষ্যৎবাণী এবার সত্যি হইতে লাগলো।
বড় মেয়ে যতটা শান্ত স্বাভাবিক, ছোট মেয়ে ততটাই বিপরীত। চেহারা ফুটে উঠলো তার লক্ষণ। ছোট মায়াটার মাড়ির দুই পাশ দিয়া ছোট দুইটা ধারালো দুটো দাঁতের রেখা ফুটে উঠলো। ওইটাকু বসে সে উঠে বসতে চায়, কথা বলতে চায়। চোখের দৃষ্টি কেমন যেন একটু অন্যরকম। এক দৃষ্টিতে অনেকক্ষণ সে তাকিয়ে থাকতে পারে, সহজে ওর চোখের পলক পড়ে না। হঠাৎ করে এদের মধ্যে একদিন আমার ছোট বোন মোহিনীর প্রাণ যায় অবস্থা। তাহলে প্রায় প্রায় সব বাচ্চারা আর মুখে আঙ্গুল দিয়ে তাদের আঙ্গুল চষে। এরপর কি হলো, আমার আমার হাত মোহিনীর মুখে কাছে ছিল। সে করলো কি, আমার হাত নিয়া তার মুখে ঢুকায় দিল আর ধারালো দাঁত দিয়া কামড়ায় কামড়ায় রক্ত বের করে ফেলছি। আমার রক্ত খাওয়ার পর তার শরীর কেমন যেন অস্থির হতে থাকে, হাঁসফাঁস করতে থাকে, দম আটকায় যায় ওর। তখন ডাক্তার দেখায়, ওরে অনেক ওষুধ খায়, বাঁচানো হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে সেদিন আমাদের দুই বোন রে বুকের দুধ খাওয়ানো ছিল আমাদের আম্মা। মোহিনীকে দুধ খাওয়ানোর সময় হঠাৎ তিনি স্তনের তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তাকিয়ে দেখেন ছোট ভাইয়াটার খরলা দাঁত আছে, আর সেটা দিয়ে কামড়ায় কামড়ায় বের করে ফেলতেছে রক্ত, এবং দুধের সঙ্গে সেই রক্ত চুষে পান করতেছে। আর একটা শুকনো হাসি হাসতেছে সে, অদ্ভুত একটা হাসি। জেফি ভাই তখন সুখী পাগলে আমাকে বলল, দাদু ভাই বলতো এইখান থেকে ঘটনা শুরু। এরপর মোহিনী যত বড় হতে লাগলো ততই যেন ওর মধ্যে রক্তের নেশা যেন জন্মাইতে লাগলো। মাত্র 13 বছরের মধ্যে বাড়ির পোষা বিড়ালটার ঘর বটকায় রক্তপান করে মাংস খুবলে খাইছে সে। আর একটু বড় হলে অন্যের বাড়ি থেকে হাঁস, মুরগি, কুকুর, বেড়াল, গরু, ছাগল চুরি করে এনেছে। তাদের ঘাড় মোট খাইয়া একেবারে তাজা রক্ত পান করতে শুরু করলো। তবে মোহিনী এসব কাজ করে ওর তো সবার চোখের আড়ালে, নিঝুম রাতে করতো এগুলো কাজ, যেন কেউ টের না পায়। এইভাবে ও যখন একটু বড় হতে লাগলো তখন চারপাশের পশু পাখি রক্তে আর পিপাসা মিটতে মন ভরত না। এবার তার চাই মানুষের রক্ত। একদিন আমি আর মোহিনী বাথরুমের সাথে মাঠে খেলা করতেছিলাম। খেলতা একটা সময় একটা বান্ধবী মাটিতে পড়ে গিয়ে হাঁটুর এক পাশে কেটে গেল, সামান্য কেটে গেল, আর সেখান দিয়া সর করে রক্ত পড়তে লাগলো। এরপর আমি আর আমার বন্ধুরা সুইটা গেলাম সেখানে। দুবলা খাসায় না ওখানে রক্ত দিল আর বলল। আবার সে বান্ধবীর চিৎকার শুনে আবারও তার কাছে চলে আসলাম। আর এসে আমি যা দেখতে পাইলাম সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাইলাম মোহিনী আমার বোন, সে বান্ধবীটার হাঁটুর নিচে সে ছেঁড়া জায়গাটায় ওখানে একটা সিরের রক্ত চষে খাইতেছে মোহিনী। ওর চোখে মুখে চেহারাটা কেমন যেন বদলে গেছে। চোখ দুটো রক্ত বড়, একদম টকটকা লাল, আর মুখে একটা পৈশাচিক হাসি। আর সেই হাসি হাসতে হাসতে বলল, রক্তের শক্তি মাংসি বল, নরম মাংস দেখলে জিভে আসি জল। এরপর সবাই আমার সে বান্ধবীটা রেডিয়া বাড়িতে চলে গেল। এরপর মোহিনীর হাত ধরে আমার বাড়িতে চলে আসলাম আর আব্বা আমারে সব কিছু জানালাম। তারপর ওরা 3 জন বেশ চিন্তিত হয়ে পড়লো। তারা
তারা এখন কি করবে তারা বুঝতে পারতেছিল না। আর তারা যত পারতেন ছোট মায়াটা মানে মোহিনীরে ঘরের ভিতরে নজরে বন্দি করে রাখতেন, খুব একটা বাইরে বেরোতে দিতেন না। আর যদি মোহিনী বাইরে বের হতো তাহলে তারাও তার সঙ্গে যাইতেন, তাতেও কোনো কাজ হইতো না। রক্ত দেখলে বা রক্ত গন্ধ পাইলে মোহিনী নিজেরে আর ঠিক রাখতে পারতো না। যেমন সেদিন একটা দরকারে বাড়ির বাইরে বেরোইছিল, সঙ্গে ছিল আমার আব্বা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মোহিনী একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়ল, একদম থমকে দাঁড়িয়ে পড়ল। ওর চোখ দুটো যেন ধক করে চলে উঠলো, জিভে লক লক করতেছিল, কারণ ওই জায়গায় হয়তো বা কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ওখানে রক্ত পড়াছিল। এইটা দেখে আর নিজের সামলাতে পারল না, রাস্তার উপরে উল্টো হয়ে পড়া জিভ দিয়ে ছাড়তে লাগলো রক্ত। ওরে বিভৎস দৃশ্য! রাস্তার লোকেরা সবাই হতভম্ব হয়ে গেল এই পৈশাচিক দৃশ্যটা দেখা। তখন আমার আব্বা মোহিনীরা বলল, কি করছিস তুই? কি করছিস এটা তুই? ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। কিন্তু কে শোনে কার কথা? তখন আব্বা মোহিনীদের টেনে হিসড়ে বাড়িতে নিয়ে আসলো। এরপর তুমুল অশান্তি শুরু হয় বাড়িতে। এবার আব্বা মোহিনীরে উদ্দেশ্য করে বলল, তুই মানুষ না, তুই মানুষ না, তুই সাক্ষাৎ একটা নররাক্ষস, নরখাদক পিশাচিনি তুই। মোহিনী তখন ভয়ঙ্কর এক কণ্ঠে হাসি দিল আর বলল, জেনে গেছো তাহলে যে তোমাকে এবার মরতে হবে? তাহলে আমার রহস্য যে জেনে যায় তাকে আমি বাঁচতে দেব না, মরতে হবে তাকে। তখন আমার আব্বা মোহিনীর উদ্দেশ্য করে বলল, কি বলছিস তুই? হ্যাঁ, পাগলের মতো কি বলছিস? নিজের বাবাকে মারবি? লজ্জা করে না তোর? মোহিনী তখন ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিল। শুধু বাবাকে নয়, তাদের সবাইকে শেষ করে ফেলবো আমি। আমি আমি যে আমার পথের কাঁটা রাখি না। মোহিনী টেবিলে রাখা ফল কাটার ছুরিটা দিয়া এক কোপে আব্বা আম্মার মাথা থেকে বডিটা আলাদা করে ফেললো। মেঝেতে পড়ে আছে আব্বা আম্মার শরীরটা। ওরে বাবা রে বাবা! খরচ জবাই করার মতো শটফট করতে লাগলো। মেঝে তোম রক্তে সানো পাইসা গেল। এদিকে সে নিষ্ঠুর পৈশাচী কণ্ঠে হাসি দিতে লাগলো। তখন শেষ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আম্মা ওরে বলল, তুই যে পাপ করলি এর শাস্তি তুই পাবি। যে রক্তের লালসা তোকে পিশাচে পাঠিয়ে তুলেছে, এই রক্তই তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, ওই রক্তই তোর কাল হয়ে আসবে। এই বইলা আব্বা আম্মা দুইজনায় মৃত্যুর কয়লা ঢল পড়ল। এমন সময় আমি ভ্রমর এসে ঘরে ঢুকলাম। এরকম বিপর্য দৃশ্য দেখে আমার মাথা ঘুরায় উঠলো। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না। রক্তাক্ত আব্বা আম্মার নিথর দেহ পয়রা আছে মাটিতে, আর সেই রক্ত জিভ দিয়ে সিধা খাচ্ছে মোহিনী। তখন আমি কাঁপা কাঁপা কণ্ঠে মোহিনীর উদ্দেশ্য করে বললাম, তুই আব্বা আমাকে খুন করলি কেন? সে মা তোকে নিজের বুকের দুধ খাওয়ালো আর বাবা তোকে খাইয়ে বড় করলো, তুই তাদের রক্ত খাচ্ছিস? এত এত লালসা, এত লোভ! তোকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো আজকে তোকে। এই বইলা আমি মাটিতে পড়া ঘড়িটা আমার হাতে তুলে নিয়ে সারাইয়া দিলাম মোহনের গলা লক্ষ্য করা। কিন্তু শরীর আঘাতটা ওর গলাতে লাগতে না লাগতে হাতে লাগলো, আর হাত কাইটা রক্ত যেন সরসর 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 করে পড়তে লাগলো। এবার মোহিনী আরো ক্ষিপ্ত হয়ে গেল। নিজের রক্ত
তখনই সে দীঘা পাগল হয়ে গেল। ধীরে এসে আমার কাছে বলল, আমায় মারলি, এত বড় সাহস তোর, আমায় মারবি? এবার মার। আমায় মারা এত সহজ না, আমি নরঘাতক, নরপিশাচিনী। তোর মায়ের রক্ত, তোর বাপের রক্ত পান করেছি আমি। এবার তোর রক্ত পিপাসা মিটাবো, কারণ তুই আমার শেষ কাটা। তোর শেষ করতে পারলি আমার পথ পরিষ্কার হয়ে যাবে। তখন আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, না না, আমি মারিনি, আমাকে মারিস না, আমারে ক্ষমা কইরা দে, তোর দুটো পায়ে পড়ি, আমারে মারিস না, আমারে ক্ষমা কইরা দে। তখন মোহিনী বলল, ক্ষমা করে দে, তাই না? আমারই ক্ষমা করে দে। তখন সে আবারও কান্নার অভিনয় করে বলল, তুই কাজ কর, তুই নিজে আমাকে ক্ষমা করে দে, কারণ আমি তোর কথা রাখতে পারলাম না। আমি যে তোকে ক্ষমা করতে পারলাম না। আমি দয়াময় মমতা প্রার্থনা করতে মিনতি ভাষা বুঝি না, আমি শুধু আমার স্বার্থ সিদ্ধি বুঝি। যা দরকার আমি গায়ের জোরে ছিনিয়ে নি, আর তাই আমি এখন তোর তাজা প্রাণটা ছিনিয়ে নেব। কিন্তু তোকে আমি কিভাবে মারবো? তুই তো আমার হাত কেটে দিলি। আমার হাত তো অনেক বড়, যখন করিয়ে দিয়েছিস আমি কি করে মারি বলতো? কি ভেবেছিস তুই বেঁচে যাবি? আমায় আঘাত করতে বেঁচে যাবি? তুই মরবি, তোকে মরতে হবে, তবে আমি মারবো না, তোকে মরবে গ্রামের লোকরা। এই বলে ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো মোহিনী, বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে। এরপর মোহিনীর চিৎকার শুনে গ্রামের লোকেরা ছুটে এলো, আর এসে রক্তারক্তি দৃশ্য দেখে তারা সবাই স্তম্ভিত হয়ে গেল। তখন মোহিনীর মুহূর্তে ঘোর বদল করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, দেখো না কি করেছে, দেখো আমার মা বাবাকে খুন করে মেরেছে ওরা, কি অবস্থা করে দিয়েছে, আমাকেও হত্যা করতে চায়। ও মানুষ না, ও একটা রাক্ষস, নরঘাতক, নরপিশাচ। তোমার বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল সব রক্ত খেত, বেঁচে থাকলে তোমাদেরও মেরে ফেলবে, ওকে শেষ করে ফেলো, বেঁচে থাকলে কাউকে বাঁচতে দিবে না ও। তখন আমি মোহিনীর পাল্টে খাওয়া দিয়ে একদম ভেপা সেকা খাইয়ে গেলাম। আমি গ্রামবাসীর যতই বলি আমি আমার বাবা মারে মারি নাই, ও মেরেছে, আমি নিজের চোখে দেখেছি মোহিনী মেরেছে। ওই হলো নরঘাতক, নরপিশাচিনী, ও রাক্ষস। আমি বাবা মারে মারি নাই, ও মারেছে। কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারছিলাম না, তারা কেউ আমারে বিশ্বাস করে না, কারণ ছুরিটা তখন আমার হাতে ধরে রাখছি আমি, আর সবাই এসে ছুরিটা তখন আমার হাতে দেখতে পেয়েছে, আর তারা সবাই ভেবেছে বাবা মারে হত্যা করে আমি মোহিনীরে হত্যা করার চেষ্টা করতেছি। এরপর সবাই ভাবলো আমি সেই শয়তান, নরপিশাচিনী, নরঘাতক। এরপর গ্রামের সকল মানুষ আমার এসা মারতে শুরু করলো, আর মারতে 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 আমার শরীরে একাধিক জায়গায় রক্ত বের করে ফেললো, আমারে মারতে মারতে আত্মরা করে ফেললো। ঠিক সেই সময় আমার মুখে শোনা একটা কথা মনে পড়লো। আম্মা বলছিল আমার বয়স যখন 3 মাস, তখন একবার আমার হাত মোহিনীর মুখে গিয়েছিল, আর তখন তার দাঁড়ানো দাঁত দিয়া আঘাত করে রক্ত পান করছিল, আর আমার শরীরে রক্ত পান করার পর সে প্রায় মরতে বসেছিল। তখন আমি সকল গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললাম, কে নরঘাতক, পিশাচিনী,
তা এখনই প্রমাণ হয়ে যাবে। মোহিনীকে তোমরা সবাই আমার রক্ত খেতে বলো, দেখি আমার রক্ত খেতে পারে কিনা। দুনিয়ার সব রকম বিষাক্ত রক্ত ও সহ্য করতে পারে, হজমও করতে পারছি, কিন্তু আমারটা পারবে না। ও আমার রক্তকে সহ্য করতে পারবে না। দেখি খেতে বলো ওকে, দেখি ও আমার রক্ত খেতে পারে কিনা। এমন কথা শুনে এবার মোহিনী চমকে উঠল। এবার যেন ভ্যানবাসকা খেয়ে গেল। এবার কোথায় যাবে সে? তার সে দুই দিকে রাস্তা বন্ধ। আমার রক্ত খাইলেও সে মরবে, আমার রক্ত না খাইলেও সে মরবে। রক্ত না খাইলে প্রমাণ হয়ে যাবে সে আসলে নরঘাতক, নরপিশাচিনী। ও এইসবই করছে। আমার রক্ত লোকেরা ওকে পিটিয়ে মেরে ফেলবে। গ্রামের সকল মানুষ তাকিয়ে আসে আমাদের দুজনের দিকে। মোহিনী তখন আমার শরীরের কাটা ফাটা স্থান থেকে রক্ত সেটে খেয়ে সবাই দেখালো। ঠিক তখনই তার মধ্যে কেমন যেন অস্থিরতা শুরু হয়ে গেল। তখন মোহিনী ছটফট 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 করতে লাগলো। আর একটা সময় এখান থেকে পালাতে চাইছিল। মোহিনী তখন পালাতে চাইছিল, তখন গ্রামের সকল মানুষেরা তারে ধরে ফেলল। আর কে ভালো আর কে মন্দ বোঝার বাকি রইল না। তখন মোহিনী নিজের বাঁচানোর জন্য শেষবারের মতো কসম করে বলে উঠল। ধীরে ধীরে ওর চেহারা ভাবভঙ্গি বদলে যাইতে লাগলো। সেই সঙ্গে মোহিনী নরঘাতক নরপিশাচিনীতে রূপান্তরিত হলো। আর তার চোখ দুটো রক্তহীন আকার রক্তবর্ণ ধারণ করলো। মুখের ভেতর থেকে দুটা সুসালো দাঁত যেন বাইর হয়ে আসলো। আর হাতে পায়ে নখ সব যেন বড় বড়। মাথা একবার জারা দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল মোহিনী, যেন মানুষের আদলে নর রাক্ষস। এবার সত্যি সত্যি নরঘাতক, নর রাক্ষস, নরপিশাচিনী মনে হইতেছিল রে। তখন মোহিনী অমানসিক গর্জন করতে করতে এগিয়ে এলো প্রত্যেকটা মানুষের দিকে। ভয়ঙ্কর মোটা কণ্ঠে হাসি দিল। রক্তে শক্তি, রক্তে বল, নর মাংস দেখে জিভে আসে জল। মোহিনীর এমন বিভৎস রূপ দেহা গ্রামের প্রত্যেকটা মানুষ যে যেদিকে পারলো সুট লেখায় পালায় গেল। এবার মোহিনী আমার উদ্দেশ্য করে বলল, আমাকে যখন মরতে হবে মরার আগে তোর শরীরের সব রক্ত মাংস পান করে মরব। এবার তুই মরার জন্য প্রস্তুতি নিয়ে নে। এই বলে নরঘাতক পিশাচিনী আমার গলাটা চেপে ধরলো। তখন হাতের ধারানো ছুরি দিয়ে সে নরঘাতক নরপিশাচিনী সেই রাক্ষস, বিশাল রাক্ষসকে একের পর এক আঘাত করতে লাগলো। সে আমার রক্ত পান করে বেশ অনেকটা দুর্বল হয়ে পড়ছিল। এরপর আমি ছুরির আঘাতে আরো দুর্বল হয়ে পড়ে। আর একটা সময় আমার গলাটা সাইডা দিয়া মাটিতে পুরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তখনও মোহিনী কাঁচরাতে কাঁচরাতে বলে উঠল, রক্তে শক্তি, শক্তি পাপ, মাংস দেখে জিভে আসে জাল। মোহিনীর হাসি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরটায় অদৃশ্যভাবে আগুন জ্বলে উঠল। আর মুহূর্তে শরীরটা পুড়ে ছাই হয়ে গেল। জেফরি ভাই তখন সুখী পাগলে আমাকে বলল, বুঝলে তো, এইভাবে আমি আর আমার পুরো পরিবারকে হারিয়েছি। আর এই ঘটনার পর আমি গ্রাম থেকে পালিয়ে এসেছি। শোনো ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আমি বুড়ো মানুষ, কবে মইরা জানি না। তুমি এইসব ঘটনা
মানুষের কাছে পৌঁছে দিও, তাহলে মানুষ অজানারে জানতে পারবো। তো ভাই এখন তুমি যাও, অনেকদিন কার বাড়ির কথা, পরিবারের কথা মনে পড়ছে, আর কিছু ভালো লাগতেছে না। অন্য কোনো দিন আসো, তোমাকে আরো ভয়ঙ্কর ঘটনা শোনাবো। যাও বাবা যাও, এখন তুমি চলে যাও। তো জেফরি ভাই, এই ছিল আজকের আয়োজন, গ্রাম বাংলার ভূতের গল্প, সখী পাগলার ঘটনা। কেমন লাগলো আজকের ঘটনা, আর ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুদের কেমন লাগলো আপনাদের কাছে আজকের সখী পাগলির ঘটনা, কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো চলে যাচ্ছি, আবারও আসবো আগামী শনিবার আরো ভয়ঙ্কর এক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম জেফরি ভাই, আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লা ভোলাইল থেকে বলছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সানি ভাই। This one word, wow, just wow. What a story, what this is massive, this is kind of massive thing you just did today. Oh my god, what a story. This is absolutely মাথা নষ্ট স্টোরি ছিল, এবং আমি বিলিভ করি মন ছুঁয়ে দেওয়ার মতো একটা ঘটনা ছিল এটা। এবং আমি এতটুকু জানি যে আপনারা সবাই গ্রাম বাংলার ভূতের সেগমেন্টে, এই সেগমেন্টে আপনারা অনেক বেশি পছন্দ করেন। আপনাদের জন্যই সবসময় ফিরে আসে, আপনাদের জন্যই এই আয়োজন এত কষ্ট করে জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করে। ইটস অল অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি অফ সখী পাগলির ঘটনা। সত্যি অসাধারণ, অনবদ্য এক ঘটনা ছিল। আমি সত্যি খুবই আনন্দিত যে এত ভালো একটা স্টোরি আমি আপনার মাধ্যমে পেলাম। সত্যি মন ছুঁয়ে গেল স্টোরিটা শুনে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এবং আমি বিলিভ করি যে এভাবেই দারুণ রকমভাবে এগিয়ে যাবে আমাদের ভৌতিক দুনিয়ার এই সেগমেন্ট। এবং আমাদের প্রাণপ্রিয় সানি ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সত্যি বললাম, অনেক অনেক সুন্দর একটা স্টোরি ছিল ভাই। লাভ ইউ সো মাচ। এবং আপনাদের সবাইকে ভালোবাসা নিয়ে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, বিকজ ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। এবং ইনশাল্লাহ আগামীকাল হাড় হিম ভূতের গল্প নিয়ে হাজির হবো। এক্স্যাক্টলি নিশ্চয় জানেন যে হাড় হিম ভূতের গল্প একটা সেগমেন্ট আছে, এবং সেখানে হাড় হিম ভয়াবহ, গায়ে কাঁটা দেওয়ার মতো স্টোরি থাকবে। ইনশাল্লাহ ভয়াবহ রকম কিছু অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন। আর দেরি করবো না, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার কথা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।